এইবারে মির্চি অগ্নির পাশের যে ছেলেটা, তার কতগুলো কথা। একটা কথা সে বললো যে রণবীর কাপুরের চরিত্র নাকি কোনো ম্যান নয়, হি ইজ অ্যান অ্যানিমেল, এবং এটা নাকি সিনেমাটার নামটার মধ্যেই রয়েছে। হ্যাঁ, আমি এগ্রি করি। এবং তার মধ্যে এই জন্তুর মতো একটা ব্যাপার, যে খেতে চাইলে খাচ্ছে, মেট করতে চাইলে মেট করছে, ঘুমোতে চাইলে ঘুমোচ্ছে, এবং তার মধ্যে বাবাকে যে ভালোবাসার যে অ্যাঙ্গেলটা, এটাও নাকি ভালোবাসা না, এটা নাকি একটা অবসেশন। ওকে, তো জন্তু, অবসেশন, এবং এর কাছে এই হিংসাটাও নাকি একটা ব্লাড লাস্ট। এইবার আমি সিনেমার সিনের মধ্যে যাব, ঠিক আছে। এবং ও বলছে, ও আরেকটা কথা খুব সুন্দর বলল, যে ও কিন্তু মেয়েটাকে যে বলছে ব্রড পেলভিস, সেটা কিন্তু রূপে মুগ্ধ হয়ে বলছে না, সেটা একটা লাস্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলছে, ঠিক আছে। আমি এই পয়েন্টটা দিয়ে শুরু করি আগে। তো রণবীর কাপুরের ল্যাপটপ নিয়ে রশ্মিকা মান্দানা ফেলে দিয়েছে, ঠিক আছে। রণবীর কাপুর প্রথমে নিজের ভাইদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললো, আর কি মারলো, যে দেখ ভাই, বিয়েতে কিন্তু নিজের একটা থাকতে হয়, আর পেট বেরিয়ে এলে পরে কেউ রেসপেক্ট করে না, ঠিক আছে। এসব বললো, খুব ক্যাজুয়াল টোনেই বললো। বলে রশ্মিকা মান্দানার পেছন এসে ওর সাথে ঝগড়া করতে আরম্ভ করলো। রশ্মিকা মান্দানা যেটা বুঝতে পারছে না, যে ওর বাবাকে খোঁজার চেষ্টা করছে, যেটার জন্য ওকে এই কাজটা কন্টিনিউয়াসলি করে যেতে হচ্ছে। রশ্মিকা মান্দানার বক্তব্য হচ্ছে কি, যে তাদের এখানে ভালো লাগছে না, এবং সেটা খুব আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে। এই যুদ্ধ ঝামেলা, বর অসুস্থ, মারামারি করে এসছে, কোন বউয়ের জিনিসটা ভালো লাগবে? ওদের যখন চিৎকার চেঁচামেচি যখন হচ্ছে, তখন রণবীর কাপুরের ছেলে আসবে স্কুল থেকে। রণবীর কাপুর মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, বলবে যে দেখো, আমরা না একটা সিনেমা করছি, তোমার মা হিরোইন, তাকে কি সুন্দর দেখতে নয়? তখন রণবীর কাপুরের ছেলে বলবে যে হ্যাঁ, মাকে খুব সুন্দর দেখতে। ভাই তুই, আমি ওই বড় মাপের রেড কালারের মানুষটাকে বলছি, তুই সিনেমাটা তো মন দিয়ে দেখেছিলি, নাকি সিনেমাটা দেখার সময় ভাবছিলি যে আমি ভিডিওতে কি ভাটের ছাতা বকবো? তুই কি বললি যে ও কিন্তু রূপমুগ্ধ, গুণমুগ্ধ হয়ে কোনো রকম কমপ্লিমেন্ট করেনি? তাহলে এটা কি ছিল? ও যে ওর বাচ্চা ছেলেটাকে বললো যে তোমার মাকে কি সুন্দর দেখতে নয়, তাহলে সেটা কি ছিল ভাই? তার থেকেও বড় কথা, সিনেমার শুরুর দিকে একটা জায়গা আছে, রশ্মিকা মান্দানা একটা খুব স্টাইলিশ নাইট গাউন বা ওরকম টাইপের কিছু একটা পরে আসবে, ঠিক আছে, খুব অ্যাপিলিং ওয়েতে আসবে। রণবীর কাপুর বলবে যে তুমি এসব কেন পড়েছো? আরে তোমাকে দেখতে এমনি সুন্দর, তুমি অন্য কিছু পড়লে পড়ো, আমার তোমাকে দেখে খাড়া হবেই। এই কথাটাই বলবে, এক্স্যাক্টলি হিন্দিতে বলবে। তো ভাই, ইজ নট দিস কাইন্ড অফ কমপ্লিমেন্টিং? ওর বউকে বোঝাচ্ছে যে তোমাকে আমার সামনে আসার জন্য এত প্রেজেন্টেবল ওয়েতে আসতে হবে না, তুমি নর্মাল থাকলে পড়ো, তোমাকে দেখে আমার ওরকম ভাব জাগবেই, কারণ আমি তোমাকে ভালোবাসি। প্রেমিকরা প্রেমিকাকে যদি বাজেও দেখতে লাগে, যদি নাইটি ম্যাক্সি পরে থাকে, চুল আলু থালু থাকে, বা চুল বেঁধে রেখেছে, খুব ক্লান্ত ঘর্মাক্ত, তাহলেও একটা প্রেমিকা, যাকে তার প্রেমিক সত্যি ভালোবাসে, সে তার প্রেমিকাকে দেখে তার ইচ্ছা করবে। এবং এটা খুব অনেস্ট, এটা ট্রু একটা জিনিস। আমার বিয়ে হয়নি, বাট প্রেম তো করেছি আমি আগে। ভাই, ইট ডাজ নট ইভেন ম্যাটার যে আমার গার্লফ্রেন্ডকে বা বউকে বা হোয়াট এভার ইট ইজ, তাকে কীরকম দেখতে লাগছে। ভাই, তাকে দেখলেই আমার চুমু খেতে ইচ্ছে করে। এটা খুব অর্গ্যানিক নর্মাল একটা জিনিস, এটার মধ্যে কোনো কিছু নেই। আর তুই এটা কি বলছিস যে ওর রূপে মুগ্ধ হয়ে কিছু বলছে না, সব কিছুই লাস্ট? তাহলে ওর ছেলেকে এরকমভাবে এক্সপ্লেন করতো না। আর সব থেকে বড় কথা, এরা যেই পয়েন্টটা মেনশনই করছে না, প্যারেন্টাল অ্যাবিউজ, যেখান থেকে রণবীর কাপুর এরকম হয়েছে, সে নিজে কিন্তু একজন বাবা হিসেবে কিন্তু অ্যাবিউসিভ নয়। এখানে হিন্ট রয়েছে যে ছোটবেলাতে যখন অনিল কাপুর রণবীর কাপুরকে যখন খুব চিল্লাতো, তার মা এলে পর মাকেও ধমকে চুপ করে দিত। এখানে এক্স্যাক্টলি ওরকম একটা ঝগড়ার সিনে রণবীর কাপুরের ছেলে যখন আসছে, তখন রণবীর কাপুর মুহূর্তের মধ্যে চেঞ্জ। ইভেন কি বন্দুকের ওই যে সিনটা, আওয়াজে বাচ্চাগুলোর ঘুম ভেঙে গেছে, রণবীর কাপুর দৌড়ে গিয়ে একটা বাচ্চাকে নেবে, রশ্মিকা গিয়ে আরেকটা বাচ্চাকে নেবে, এবং যখন অনিল কাপুররা আসবে তখন বলবে যে না, জাস্ট ঝগড়া হচ্ছে, কিছু নেই সিরিয়াস। হি ইজ অলওয়েজ ট্রাইং টু স্টে ইন কন্ট্রোল, বাট সেটা ওর জন্য পসিবল হচ্ছে না। এটা সিনেমার মধ্যে ভেরিয়াস ওয়েতে পোর্ট্রে করা হয়েছে, ঠিক আছে। তোরা এই যে তুই বললি না, আমি এই বড় মাপের মানুষকে বলছি, ও একটা কথা বলবে যে সূক্ষ্মতার অভাব। বাবা, সূক্ষ্মতার অভাব না বাবা, তোমার অবজারভেশনে। তুমি যে চোখে চশমাটা যে পরে আছো না, পরে যে এত ভাট বকছো, তোমার চশমার পাওয়ারটা চেঞ্জ করো। আর সিনেমা হলে বসে পপকর্ন না চিবিয়ে সিনেমাটা মন দিয়ে দেখো। যদিও আমি এই প্রথমবার অ্যানিমেল দেখতে গিয়ে আমিও খাবার খেতে খেতে দেখছিলাম। সিনেমা দেখতে দেখতে খাবার খাওয়া উচিত নয়, ঠিক আছে। অ্যাটলিস্ট যারা সিনেফাইল বা ব্যাপারটাকে খুব সিরিয়াসভাবে নেয়, তাদের জন্য তো একেবারেই উচিত নয়, ঠিক আছে। যাই হোক, তো তুমি না মন দিয়ে সিনেমা দেখো,
তোমার মন দিয়ে সিনেমা দেখার অভ্যাস নেই, এই জন্যে দেন চ্যানেলে এসে বলদ বলদ কথা তুমি দিব্যি বলে ফেলো। এবার আসি পরের পয়েন্টে, ব্লাড লাস্ট। রণবীর কাপুর তার বোনকে বাঁচানোর জন্য কলেজে গেছে, বোনকে বাঁচানোর জন্য এক্স্যাক্টলি না, বোনের সাথে কি অসভ্যতা করেছে সেটা জানার জন্য সে কলেজে গেছে। এন্টায়ার টাইম ওই কলেজের ওই সিকোয়েন্সটার পরে যদি অ্যানিম্যাল যদি হতো না, একদম ট্রু অ্যানিম্যালিস্টিক যদি হতো, তাহলে ও বন্দুক নিয়ে ঢেড়া করে ওই ছেলেগুলোর ওপর দিয়ে গুলি চালিয়ে দিত। সেটাও করেনি, ও শুধুমাত্র ভয় দেখানোর জন্য গেছে, এবং যেটা কিন্তু সাকসেসফুল। আমি ফিয়ার মঙ্গারিংয়ের যে থিওরিটা আমি আগের ভিডিওটাতে বলছিলাম, ভয় দেখানোর জন্য গেছে, সেই ভয়টাও দেখিয়েছে। বাড়িতে অনিল কাপুর ওকে যখন থাপ্পড় যখন মারছে, ও যদি অ্যানিম্যাল যদি হতো, অ্যানিম্যালিস্টিক যদি হতো, তাহলে কিন্তু ওর বাবার গায়ে হাত তুলতো। ও থাপ্পড় খেতে খেতে ক্লিয়ারলি কিন্তু এক্সপ্লেন করছিল যে বাবা প্রথমে তোমাকে কল করা হয়েছে, তুমি কল তোলোনি, কারখানায় কল করা হয়েছে, সেখানে কল ওঠেনি, মা ছিল না, তাই আমি গেছি। দেয়ার আর লেয়ার্স। প্রথমেই আমি চলে জানি এই আমার বোনকে কে কী করেছিস, প্রথমে বাবাকে রিচ করার চেষ্টা করা হয়েছে, আর ওই রণবীর কাপুরের দিদির চরিত্রে যে ছিল তার সাথে অন্য আরও অনেক লোকজন থাকে, ও তাদের ওপরেও চোটপাট করবে যে হাউ কাম এই বাড়িতে কেউ জানে না যে দিদির সাথে 3 দিন ধরে এরকম হচ্ছে। এটা তো খুব সত্যি কথা, এটা তো খুব সত্যি ঘটনা। ও দিদিও শুরুতে কিছু বলেনি, কেউ বুঝতেও পারেনি, কারণ কারুর তো ওই অবজারভেশন পাওয়ারটা নেই। ও যখন দেখেছে যে দিদি বাবাকে কল করছে, ওই সিনটা দেখবেন মন দিয়ে, ও ঘাড়ে হাত রেখে জিজ্ঞাসা করবে যে কি হয়েছে, ও বুঝতে পারবে যে সামথিং রং, ও কথা বলবে, কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেন করতে করতে বুঝতে পারবে যে এরকম কিছু হয়েছে। দেন হি ল্যাশড আউট। আর ও ল্যাশ আউটও অ্যাকচুয়ালি করেনি, এটাকে ল্যাশ আউট করা বলা হয়, ও কিন্তু ল্যাশ আউট করেনি। ওকে অনিল কাপুর যখন থাপ্পড় মারতে মারতে বলছে যে ছেলেগুলো কি বেঁচে আছে, ও বলবে আমি ওদেরকে ভয় দেখানোর জন্য করেছি। ফাইনালি ও হুমকি দেবে যে পরের বার কিন্তু ভয় দেখাবো না, মেরে দেবো, যেটার রেসপন্সে অনিল কাপুর গিয়ে ওকে থাপ্পড় মারবে এবং সিনটা ওখানে ডার্ক হয়ে যায়। আমরা পরের জিনিস দেখতে পাই। নাও দ্য থিং ইজ যে এই যে জিনিসটা, এই যে এক্সপ্লেনেশন না, যারা অ্যানিম্যালিস্টিক তারা কোনো কিছু এক্সপ্লেনেশন করে না, ওর যা ইচ্ছা হচ্ছে ও করে নিচ্ছে। রশ্মিকা মন্দনাকে অ্যাপ্রোচ করার সময়ও ও যথেষ্ট প্রপারলি এক্সপ্লেন করেছে যে আগেকার দিনে হান্টার গ্যাদারিং টাইপের যখন কমিউনিটি ছিল তখন কিভাবে কাজকর্ম হতো। ওইখানে একটা অফেন্ডিং লাইন বলেছে যার জন্য এরা এত চিৎকার করছে যে যারা আলফা মেল, যারা শিকার করতে যেত, তা বাদ দিয়েও একটু কমজোরি পুরুষরা, তাদেরও তো কামনা বাসনা আছে, তাই তারা মহিলাদেরকে পটানোর জন্য পোয়েট্রি করতো। এই লাইনটাতে এই সমস্ত ইন্টেলেকচুয়ালের ঝান্ড মে তো সুয়ার আতা হ্যায়, আকেলা শের আতা হ্যায়, এই ঝান্ডের সুররা না সবাই অফেন্ডেড হয়ে গেছে। এটা তুমি কি বললে বাবা, দুর্বল ছেলেরা পোয়েট্রি করে? আমি নিজে একজন রাইটার, যে ছোটবেলাতে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাত থেকে প্রাইজ পেয়েছি, সেই রাইটার হয়েই আমি বলছি আজকের দিনের এই যে এত ডিপ্লোম্যাসি, এত পোয়েট্রিক, এত পোলাইটনেস না, মাঝে মাঝে আমার বিশ্বাস করে ইচ্ছা করে না। কেন আমি ডাইরেক্ট গিয়ে একটা মেয়েকে বলতে পারি না যে আমার তোমাকে খুব ভালো লাগে? আমি প্ল্যাটোনিক প্রেমে বিশ্বাস করি না, আমি এত কথা বলতে চাই না। আমার সত্যি তোমাকে ভাল লাগে, তোমার আমাকে যা পরীক্ষা করার করে নাও, দেন তুমি আমার সাথে থাকো, বাট সেটা পসিবল নয়। অগ্নির পাশেই যে বড় মাপের মানুষ বসে আছে, অবশ্য আমাকে অনেকে লিখবে যে বডি শেমিং করা ঠিক নয়। ভাই, আমি বড় মাপের কথাটা আমি আক্ষরিক অর্থে বলছি না। এদের কথাবার্তা শুনে আমার সত্যি মনে হয়েছে যে এরা সত্যি দিগ্গজ, ঠিক আছে, জাহাজের মতো বড় দিগ্গজ এরা মানুষ, ঠিক আছে। সে বলছে যে কবির সিংকে আমি ডিফেন্ড করতে চাই না, জঘন্য ফিল্ম। যারা সিনেফাইল তাদের না একটা খুব বেসিক প্রিন্সিপাল থাকে, যদি কোনো ডিরেক্টরের কাজ খারাপ লাগে তাহলে আর তারা তার কাজ নিয়ে মাতামাতি করে না। আমি যেরকম পার্সোনালি সালমান খানকে খুব অপছন্দ করি, আমি চ্যানেলে রিভিউ করি এবং ট্রেন্ডি সিনেমা নিয়ে রিভিউ করতে হয়। আমি টাইগার 3 না টিজার, না ট্রেলার, না পোস্টার, না সিনেমা কিচ্ছু রিভিউ করিনি, কোনো কথা বলিনি, কোনো ভিডিও পোস্ট করিনি, কোনো রোস্ট না, কোনো না। আমি বরং পার্সোনালি কয়েকজনকে মেসেজ করেছিলাম, যারা আমাকে জিজ্ঞাসা করে তাদেরকে উত্তর দিয়েছিলাম যে ভাই টাইগার 3 কিন্তু অতটাও খারাপ না যতটা লোকে বলছে, অ্যাটলিস্ট রাধে বা কিসিকা ভাই কিসিকা জানের থেকে তো অনেক ভালো সিনেমা। এখন এই পার্সোনাল ডিটেলস আমি এই জন্য দিলাম, এটা বোঝানোর জন্য যে একজন সিনেফাইল কিভাবে সিনেমা দেখে। যদি ডিরেক্টরকে তোমার সুপার ডুপার অফেন্ডিং লাগে বা চরিত্রদের তোমার খুব হার্ডকোর মনে হয়, বা যদি তোমার মনে হয় যে দিস ইজ নট ইউর টেস্ট, ইউ শুড বি ইগনোরিং ইট। শ্যাম বাহাদুর তো বেরিয়েছিল, তোরা শ্যাম বাহাদুর নিয়ে ডিসকাস কেন করলি না? কেন তোরা শ্যাম বাহাদুর নিয়ে ডিসকাস করলি না? আমি তোদেরকে বলে দিচ্ছি, তোদের দুজনের যে প্রবলেমটা তোরা খুব ভালো করে জানিস।
এই যে তোরা টাইডের এগেনস্টে গিয়ে স্পিকিং এগেনস্ট দ্য টাইড যে কথাবার্তা যে বলছিস না, ইউ গাইজ ক্রেভ ফর অ্যাটেনশন অনলি। তোমরা অ্যাটেনশনের জন্যই বাঁচো, তোমরা ট্রেন্ডি কাজকর্ম ওই জন্যই করো। তোমরা খুব ভালো করে জানো যে অ্যানিম্যাল নিয়ে কথা বললে পরে একটা হট একটা মার্কেট রয়েছে, আর এরা আমাদের কথা কিন্তু এসে শুনবে। কিন্তু শ্যাম বাহাদুর নিয়ে আমরা যদি কথাবার্তা যদি বলি তাহলে কিন্তু শুনবে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি, যে এই যে অ্যাটেনশন সিকিং যে মেন্টালিটি, এটা তোমাদের জবে এটা তোমাদেরকে কাইন্ড অফ স্যুট করে। তোমাদেরকে পাবলিক টানতে হবে, অডিয়েন্স টানতে হবে। অলসো এই যে টক্সিক ম্যাসকুলিনিটি, এই যে একটা ওয়ার্ড, মিসোজিনিস্টিক টক্সিক ম্যাসকুলিনিটি, এই যে ওয়ার্ডটা ম্যাসকুলিন, ম্যাসকুলিন কথাটার মানে তোমরা নিশ্চয়ই জানো, আমার তোমাদেরকে বলে দিতে পারো, তোমরা দিগ্গজ মানুষ। তোমাদের দুজনের মধ্যে কি ম্যাসকুলিন বলো তো? এবার তোমরা বলবে যে ম্যাসকুলিনের সংজ্ঞা শুধুমাত্র দেহের মাসেল দিয়ে হয় না। দেহের মাসেল তো আমারও নেই, ঠিক আছে, বাট এরকমও নেই যে চেয়ারে বসলে পর চেয়ার আটছে না, ঠিক আছে। ফিট মানে আমরা ছোটোবেলা থেকে একটা কথা বলে যাচ্ছি যে যেই সমস্ত মানুষরা ফিজিক্যালি ফিট হয় তারা মানসিকভাবে যথেষ্ট ফিট হয়। অগ্নি কতটা মেন্টালি ফিট, ঠিক আছে, ফিজিক্যালি ফিটে আমি যাচ্ছি না, আমি কি বললাম, ফিজিক্যালি ফিট যারা হয় তারা মানসিকভাবে খুব ফিট হয়। অগ্নি কতটা মানসিকভাবে ফিট সেটা অগ্নির যে ক্রিঞ্জ শর্ট রিলগুলো, যে ভিডিওগুলো যে বানায়, আমি জানি না আমার ফিডে কেন একটা দুটো পপ আপ করে, ওর সঙ্গে একটা মেয়ে থাকে বয়েস কাট মতো চুল, ঠিক আছে, এবং সেখানে অগ্নির এক্সপ্রেশন, ঠিক আছে, মানে এক্সাজারেটেড, তো মা কি ভরসা পুরোপুরো, মানে ওভার অ্যাক্টিং কাকে বলে। আর আমি অগ্নির পারফরমেন্স দেখেছিলাম গোলন্দাজ সিনেমাতে, একটা মৃত্যুর দৃশ্যে অগ্নি অভিনয় করেছিল, এবং টু বি ভেরি অনেস্ট 2021 বোধহয় গোলন্দাজ বেরিয়েছিল না, 2021 থেকে টিল ডেট আমি আজ অব্দি ওই রকম মৃত্যুর দৃশ্য আমি কোনোদিন কোথাও দেখিনি, যেটা দেখে পরে আমার হাসির উদ্রেক হচ্ছিল এবং মনে হচ্ছিল যে আমি যদি এডিও যদি হতাম না গোলন্দাজের, আমি গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে মানে থাপ্পড় মেরে বলতাম এটার জন্য আমার কাজও যদি চলে যায় আমার কোনো অসুবিধা নেই ভাই, থাপ্পড় মারার স্যাটিসফ্যাকশনটাই আলাদা লেভেলের।